ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন পছন্দ, আর তাই তো পছন্দ অনুযায়ী গানের এত ধারা, এত ধরন। সুপ্রিয় দর্শক, দারুণ সব গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায়। আর শুরু করব আমাদের আজকের আয়োজন এটিএন মিউজিক। এটিএন মিউজিক প্রতিনিয়ত আপনাদেরকে দারুণ সব গান শোনাতে পছন্দ করে, আর আজকেও তার ব্যতিক্রম হবে না। আর তাই তো আমাদের সাথে আজকে যিনি স্টেজে আছেন, প্রায় 3 যুগের কাছাকাছি সময় ধরে ইন্ডাস্ট্রিতে দারুণ সব গান করেছেন, আলোচনার মাঝেও আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আয়োজনে আছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী, সাথে আছেন সায়রা রেজা। গল্প গানে শুনবো অনেক কথা, শুনবো গান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সায়রা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আজকে তো অনেক বেশি ভালো লাগছে, এই যে তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। বাহ, দারুণ। এই যে একটু একটু করে হাঁটতে হাঁটতে প্রায় 32টি বছর মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আছেন, কত পরিবর্তন দেখেছেন, কত পরিবর্ধন দেখেছেন। এখন কেমন লাগে মিউজিক ইন্ডাস্ট্রিকে? আসলে কি, এক এক সময় তো রং বদলায় সব কিছুরই, যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয়। তখন আসলে খুব কঠিন ছিল সব কিছু। সিডির যুগ ছিল, ক্যাসেটের যুগ ছিল, গানগুলো পৌঁছাতে একটু কষ্ট হতো সবার, বাট তারপরেও কিন্তু ওই সময়টাতে আমরা দারুণভাবে কাজ করেছি। আর এখন হচ্ছে পুরো হাতের মধ্যে সোশ্যাল মিডিয়া, খুব ইজি হয়ে গেছে। বাসায় বসে থেকেও কিন্তু রেকর্ডিংয়ে কাজ করা যাচ্ছে। হ্যাঁ, একটা ক্যামেরা আর একটু তুমি ধরো বাইরে গিয়ে তুমি একটু গানটা ভিডিও করলে, বা তোমার কথা ভিডিও করলে, বা তোমার প্রতিদিনের জীবনের অনেক কিছু তুমি শেয়ার করলে, তাহলে কত সহজ হয়ে গেছে সবকিছু। এই যে অভিজ্ঞতার কথাগুলো জানবো, তবে সম্প্রতি সময়ে আপনার কিন্তু প্রায় 12 থেকে 13টি গানের প্রজেক্ট চলছে, সেই সম্পর্কে একটু জানতে চাইবো কি কি কাজ আসছে। আসলে আমি এর মধ্যে অনেকগুলো কাজ করেছি, 15টারও বেশি হবে। তবে ভালোবাসার গান আছে, জাগরণের গান আছে, তারপরে আরও কিছু মানে একটু ব্যান্ড টাইপ ফিউশন আঙ্গিকে কিছু নতুন নতুন গান আছে, আর কিছু কভার সংও আছে। আর আমার কিছু আগের অ্যালবামের কিছু গানকে রিক্রিয়েট করেছি একটু নতুন আঙ্গিকে। বা পুরনো গানগুলোকে নতুনভাবে পাবো। আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু ভার্সেটাইল সিঙ্গার হিসেবে পেয়েছি। আপনি ফোক করতে পছন্দ করেন, আপনি রক করতে পছন্দ করেন, আপনাকে কখনোই এক গণ্ডিতে আমরা পাইনি। তবে একজন শিল্পীর জন্য ভার্সেটাইল হওয়াটা কিন্তু কষ্টদায়ক। আপনার ক্ষেত্রে নিজেকে ভার্সেটাইল প্রমাণ করতে কেমন লাগে, বা আপনি কোন বিষয়টিতে বেশি খেয়াল রাখেন? দারুণ একটা মানে প্রসঙ্গ তুমি বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি, মানে এটা আমার দর্শক শ্রোতার অভিমত যে আমি সব ধরনের গান কেন বেশি বেশি করে গাই না। তবে ফোকটা হচ্ছে কি, ফোক, সুফি রক ঘরানা গানগুলো আমার গাইতে ভালো লাগে, বাট আমি তার পাশাপাশি সব ধরনের সব জনরার গানই করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে একজন শিল্পীর যদি তার ভয়েসটা সব ধরনের গান গাইবার জন্য রেডি থাকে বা ওরকম উপযুক্ত থাকে, তাহলে সে গাইতে পারে, কেন না? বা সত্যিই তাই, একজন শিল্পীর সব ধরনের গানকেই ধারণ করা উচিত। তো গল্প তো করবো, আরও অনেক কথা শুনবো, কিন্তু এখন প্রথম গানটি কোনটি থাকছে আমাদের জন্য? এখন আমি যে গানটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা সবার খুবই জনপ্রিয় এবং পরিচিত, আব্দুল করিমের বিখ্যাত একটি গান, বসন্ত বাতাসে সৈগ। ব্যাপক আলোচিত একটি ফোক গান। এই গানটি শোনেনি বাংলাদেশের মানুষ এমন হয়তো বা নেই, শুনবো। একেবারেই তাই। আর আমি একটু ফিউশন করে, বাট বিকৃত করে না, ফিউশন করে আমার মতো করে গাইছি। বাহ, দারুণ নতুন স্টাইলে পাচ্ছি গানটি, তাহলে আমরা শুনবো। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে।
বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশা চেয়ে থাকি সইগো বসন্ত বাতাসে, সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে, সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। ওহো, রকিং পারফরম্যান্স টোটালি, অনেক ভালো লাগলো। সেই ৮০-র দশকের শেষের দিকে এবং ৯০-এর দশকের শুরুর দিকে এই যে ফিউশন বিষয়টা কিন্তু খুব বেশি একটা পরিচিত ছিল না, এখন যতটা পরিচিত এবং এখন যতটা দর্শক পছন্দ করছেন। তো প্রথম থেকেই আপনি একটু রক পছন্দ করতেন, আপনার নিজেকে একটু মডিফাই করতে পছন্দ করতেন, এখন এটা বেশি সহজ হলেও সেই সময়টাতে কতটা সহজ ছিল? আসলে যুগ যেটা চায় আর কি, তখন না আমাদের সময়েও কিন্তু মানে আধুনিকতা ছিল, বাট ওই যে সোশ্যাল মিডিয়াটা হাতে চলে আসার কারণে সবাই একটু দেশ বিদেশ সম্পর্কে এত কিছু পেয়ে যাচ্ছে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই এত আধুনিক হয়ে গেছে। এই যে মোবাইলটা হাতে, সব ঘরানার গান শুনতে পারছে এবং কম্পেয়ার করতে পারছে, এবং এই যুগটা চেঞ্জ হচ্ছে, মানে নতুনত্ব কিছু চাচ্ছে এখন যেটা দেখলাম, যার জন্যে আমাদেরকে অনেক গানগুলো, যেমন এই যে আমরা ফোক গানগুলো গাই না, মাটির গান, আমরা কিন্তু একভাবে শুনে আগে অভ্যস্ত, বাট এখন দেখছি কি যে এখনকার যারা শুনতে চায়, এখনকার বয়সে যারা, তারা দেখছি একটু ফিউশনটাকে পছন্দ করে শুনতে বেশি মানে ভালো লাগছে তাদের কাছে যেটা শুনি। যদি সেটা সুমধুর হয়, বিকৃত না করে ফিউশন করা যায়, আমার মনে হয় কেন গাওয়া যাবে না। মাঝখানে আমি একটু টানতে চাই, আপনি গান শুরুর আগে কিন্তু বলছিলেন যে আমি ফিউশন করছি কিন্তু মূল গানটাকে ঠিক রেখে। এই যে বর্তমান সময়ে যারা নতুনভাবে ফিউশন করে নিজেকে পরিচিত করতে চাচ্ছেন, ফিউশনের মাঝখানে আমরা অনেকভাবেই দেখছি তারা ফিউশন করছেন, এই বিষয়টাকে আপনারা যারা সিনিয়র আছেন, যারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের কাছে কেমন লাগে? আমার একটাই কথা, অবশ্যই আমাকে মনে রাখতে হবে আমি যে গানটা যখনই গাইব সুরটা ঠিক রেখে গাইতে হবে। মানে তার মানে আমি ফিউশন মানেই যে আমি গানটাকে আমার মতো আমার সুরটা বিকৃত করে গাইলাম তা কিন্তু না। হ্যাঁ, যদি সেটা শুনতে ভালো লাগে, সবাই যদি এটা বলে যে ভালো লাগছে ফিউশনটা এবং গায়কিটা, তাহলে আমি বলবো যে এটা ঠিক আছে। বাট আমি যদি একদম একটা পরিচিত গান আমি গাইছি, সবার পরিচিত, সবাই কিন্তু কানে এটা ভালো জানে, শোনে, সেই গানটাকে যদি আমি সুরই চেঞ্জ করে ফেলি তাহলে তো হবে না। যেমন রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমরা এখন আধুনিকতার মতো করে গাইছি, বাট আমরা কিন্তু সুরে গাইছি, ভালো লাগছে, ফিউশন করছি, ফিউশনও হচ্ছে। হ্যাঁ, নজরুলও তাই, নজরুল গীতেও আমরা গাইছি, বাট গানের মূল ব্যাপারগুলো ঠিক রেখে আমরা যদি গানগুলোকে সুন্দর করে ফিউশন করে গাইতে পারি, আমার মনে হয় যে এটা সবার কাছেই গ্রহণযোগ্য। আচ্ছা, যেহেতু আপনার গলায় ফোক একটু অন্যরকম ভালো লাগে, ফোক আপনি যে ভালোবাসেন সেটা বোঝা যায়, আমরা পেয়েছি। ফোকের অসংখ্য গান আছে যে গানগুলো এখনও আমরা শুনতে পাইনি, মাটির গান অনেক আছে যা প্রায় হারিয়ে যাচ্ছে। আপনারা যারা রিনাউন শিল্পী আছেন, আসলে আপনাদের দায়বদ্ধতা কিন্তু থেকে যায় সেই গানগুলোকে দর্শকদের কাছে নিয়ে আসার জন্য। এই ধরনের কোনো কাজ করছেন কি না?
হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে আমি অনেকগুলো গানকে মানে সেটা নিজের অ্যালবামের, আমার সেকেন্ড অ্যালবামের অনেকগুলো গান, তারপর অনেকগুলো ফোক গান, মাটির গানকে আমি কিন্তু রিক্রিয়েট করেছি, মানে আমি ফিউশন করেছি। গান বিকৃত করিনি, গান গানের জায়গা আছে, টোটাল মিউজিক কম্পোজিশনকে একটু আমি চেঞ্জ করেছি। অনেকগুলো কাজ করেছি এবার। এখন আরো একটি গান শোনার সময় হয়ে গেছে, কোন গানটি শুনবো? এখন নিজের মৌলিক একটা গান গাইছি, যে গানটা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, আমার প্রথম অ্যালবামের প্রথম গান, ধার ধাই না পাড়াপড়শি, ধার ধাই না। সুপার হিট গান, সুপার হিট গান। এই গানে এখনো কিন্তু বাচ্চারা স্কুলে এবং কলেজে পারফরমেন্স করছে এবং হলুদে বিয়েতে নাচ হচ্ছে এই গানের সাথে। শুনবো? ঠিক আছে, আমার গানটা যেটা গাইবো এখন, ধার ধাই না পাড়াপড়শি, এটা কম্পোজিশন করেছেন বাপ্পা মজুমদার, ওই গানটি লিখেছে শাহান কবন্ধু। আসবে বাধা, আসতে পারে ঝড়, ধারে না পারা বসে ধারে না কারো, প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়। তবু যদি পরাণে বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। মনে যখন দিলাম তারি, কিসের এত বাধা, সখীরা কয় শরম ছেড়ে বললাম কেন রাধা। লোকের কথা লোকে বলুক কি বা আসে যায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। প্রেমে পড়লে ভীষণ চালাক, সাজে যেমন বোকা, আমি বোকা কিংবা চালাক হবে এবার দেখা। একবার যখন হারালো মন মনের ইশারায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। তবু যদি পরাণ বন্ধু আমার পানে চায়, নূপুর বাইরে নিঝিনি নাচবো সারা গায়ে। স্টেজ কাঁপানো পারফরমেন্স, স্টেজ কাঁপানো গান, যেই গানটি শুনলে আসলে কেউ বসে থাকতে পারে না, এটা সম্ভব না। আপনাকে আমরা চটুল গানে একটু রকিং ভাবে পেয়েছি, আবার মেলোডিয়াস গানেও কিন্তু আপনাকে অন্যরকম ভাবেই আমরা পেয়েছি। একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করতে হলেও এক্সপ্রেশনে কিন্তু বেশ একটা পার্থক্য থাকে, সেই এক্সপ্রেশন দিতে কেমন লাগে? আসলে দুঃখের গানে একটু ভাবটা অন্যরকম থাকে, একটু ভাবে চলে যায় সবাই, তাই হওয়া উচিত। আর সুখের গানে, আনন্দের গানে সুখটা চেহারায় ফুটে উঠতে হবে, আনন্দের একটা ব্যাপার থাকবে, আমার কাছে এটা মনে হয়, এবং আমি কিন্তু তাই চেষ্টা করি। প্রচুর স্টেজ করা হয় দেশে বিদেশে,
বিদেশের মাটিতে একটু বেশি করা হয়, কারণ আপনাকে দেশে আমরা কিন্তু অল্প সময়ের জন্য পাই। দেশের মাটিতে কাজ করতে কেমন লাগে স্টেজে, আর বিদেশের মাটির স্টেজের মধ্যে পার্থক্য কতটুকু পান? আসলে দেশ তো দেশ, মাটির গন্ধ, এই মাটির গন্ধটা মানে বিদেশে কি করে পাবো? পার্থক্য তো এটাই, দেশের খাবার, দেশের মানুষ আর বিদেশের খাবার অনেক পার্থক্য। এই দেশের খাবারটা যদি বিদেশে খাই কখনোই আমার কাছে ভালো লাগে না, একটা অন্যরকম মানে মনে হচ্ছে যে ফিউশন করা কিছু একটা খাচ্ছি ব্যাপারটা আমার কাছে তাই। আর যখন দেশে, আমার কিন্তু প্রচুর দেশে আসা হয় আসলে কাজের জন্যে, তো মানুষ বোঝে না আমি দেশে না দেশের বাইরে। হাজব্যান্ডের জবের জন্য আমাকে বিদেশে থাকতে হয় কিছু সময়, বাট কাজের জন্য আমি খুব আসা যাওয়া করি। তবে আমরা কিন্তু জানি আপনি যখনই দেশে আসেন তখনই কোনো একটা কাজের পরিকল্পনা করে আসেন, বা কাজকে ঘিরে আসলে আপনার দেশে আসাটা খুব বেশি হয়। তো এই যে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, এবারও কিন্তু বেশ ভালো কিছু কাজ আপনি নিয়ে আসছেন, সেগুলো সামনে আমরা পাবো, আমরা দেখতে পাবো। তো নতুন কাজগুলোর কতটুকু হয়েছে? আমার নতুন কাজগুলো হয়ে গেছে, আরও দু একটা বাকি। আসলে হয় কি, যেটা হয় মানে আমি ওখানে থাকলে কি হবে, মানে সবাই আমাকে খুব মনে করে, আসলে আমি কি বলবো, আমি খুব ভাগ্যবতী বলতে গেলে, এই কারণে যে আমি যে বাইরে থাকি কিছুটা সময়, দেশ থেকে আমাকে সবাই নক করে, বলেন যে নতুন নতুন গানগুলো করে যান বা ওরকম প্রোগ্রাম আছে, এটা 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 কিন্তু বিশাল একটা পাওয়া। হ্যাঁ, যে আর ব্যাপারটা কি আমি অন্যভাবে দেখি, দেশ থেকে কিন্তু বিদেশে যাচ্ছে সবাই শো করতে, ব্যাপারটা কিন্তু তাই, ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না যে উনি বিদেশ থেকে এসে, না, আমার কাছে তাই মনে হয় না। আমার কাছে এই যে সবাই যে আমাকে মনে করে কাজের জন্য ডাকছে, প্রোগ্রামের জন্য ডাকছে, শোয়ের জন্য ডাকছে, আমি কিন্তু বুঝতেই দিই না আমি কোথায়, আমি চট করে চলে আসি। সত্যি তাই, এটা আসলে মিউজিকের প্রতি ভালোবাসা থেকেই বারবার ছুটে আসা। একদম তাই। তো এই ছুটে আসছেন কাজের জন্য, কাজ করছেন, যেমন লেজেন্ডের সাথে কাজ করছেন, ঠিক তেমনি নতুন যারা উদীয়মান আছেন তাদের সাথেও কিন্তু কাজ করছেন। আমি জানতে চাই যে এই কাজটার মধ্যে পার্থক্য কতটুকু থাকে? পার্থক্য বলতে না, আমি কিছু দেখি না, সব কিছু নিজের কাছে। আমি যদি একটা লক্ষ্যে থাকি, আমার কিন্তু কোনো দিকে তাকাবার সময়টা নাই, হয় না, আমি না ওটা ভাবি না। আমি ভাবি যে আমি গান গাইবো, আমার ভয়েসটা কাজে লাগাবো, সুন্দর করে গাইবো, মানে ভুল ত্রুটি, আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, বাট তার মধ্যে থেকে যতটা ভালো করা যায় সবসময় ভালো ভালো ভালো, মানে দিন দিন যত বয়স বাড়বে আমার মনে হয় প্রত্যেকেরই উচিত যে আরও কিছু শেখার তো শেষ নেই, তবে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। তারপরও নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা অনেকের কাছেই অনেক রকম হয়, কারো কাছে ভালো লাগা থাকে, কারো কাছে মনে হয় যে জ্ঞানের একটু অভাব আছে। আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আমার আসলে মনে হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আছে, এটা কিন্তু ওদের দোষ না, ওদেরকে একটু গাইড করতে হবে। প্রত্যেকের কাজের পেছনে কেউ না কেউ গাইড করতে হয়, কারণ গাইড না করলে সে যে ভুলগুলো করছে সেটা কিন্তু তার চোখে ধরা পড়ে না। আর সবচেয়ে যেটা সমস্যা দেখলাম কি, ওই যে গান গাইছে কনসার্টে, বাট খুব বাহাবা দিচ্ছে, কিন্তু ওই যে ছোটোখাটো ভুলগুলো হচ্ছে ওগুলা কেউ ধরিয়ে দিচ্ছে না। নতুন জেনারেশন কি আসলে ভুলটুকু নিচ্ছে, বুঝে নিচ্ছে কেউ যদি তাকে বোঝাতে চায়? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে অনেকে বুঝতে পারছে না, মনে করছে যে জ্ঞান দিচ্ছে বা উপদেশ দিচ্ছে। আর অনেকের ক্ষেত্রে খুব ভালো লাগছে আপনি যে বললেন, সেটা কিন্তু শুধু ওদের ক্ষেত্রে না, এটা কিন্তু আমিও করি। আমি সবসময় কিন্তু ছোটদের থেকেও শিখি, বড়দের থেকেও শিখি। সত্যি শেখার কোনো শেষ নেই। এবারে আমাদের জন্য কোন গানটি থাকবে? এখন একটা ব্যান্ড সং করে ফেলি, আমার একটু পছন্দেরই বলতে পারো। আচ্ছা, আর গানটা অনেক জায়গায় গাইছি, সবাই বলছে ভালো তো গাইছো। আমরাও একটু শুনতে চাই তাহলে সেই গানটা। একটা ব্যান্ড সং, শীত নয় গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত। বাহ, শুনবো। এসেছে বসন্ত, শীত নয় গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত। আমার প্রেম তোমার প্রেম তবে যে অনন্ত, ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে, বেঁধেছে নতুন জুটি। তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ
জীবন্ত আমার প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত ফুলে ফুলে ওরে প্রজাপতি ওরে বেঁধেছে নতুন জুটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত দমকা বাজিয়ে বাসর সাজিয়ে রব না ঘুমন্ত ফুলে ফুলে ওরে প্রজাপতি ওরে বেঁধেছে নতুন জুটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত দমকা বাজিয়ে বাসর সাজিয়ে রব না ঘুমন্ত ফুলে ফুলে ওরে প্রজাপতি বরে বেঁধেছে নতুন জুটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি ছাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত ছাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত সুখের আগুনে পূর্ব দুজনে রবে যে দিগন্ত ফুলে ফুলে ওরে প্রজাপতি ওরে বেঁধেছে নতুন জুটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি ছাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত ছাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত সুখের আগুনে পূর্ব দুজনে রব যে দিগন্ত ফুলে ফুলে ওরে প্রজাপতি ওরে বেঁধেছে নতুন জুটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি ভালোবাসার কি দারুণ প্রকাশ। গান অনেক কথা খুব সহজ করে প্রকাশ করতে সাহায্য করে। ভাইরাল শব্দটা কিন্তু এখন বেশ ভাইরাল, সবাই ভাইরাল হতে চায়। তো আমার জানার ইচ্ছা রেজা আপা কতটুকু ভাইরাল হতে চায়? আমি ভাইরালে বিশ্বাসী না। আমি ভালো গান অনেক দিন বাঁচুক, দীর্ঘস্থায়ী হোক, সেটাতে বিশ্বাসী। ভাইরালটা আমার কাছে মনে হয় কিছুদিনের জন্য, বেড়াতে আসার মতো, গেস্ট যেভাবে বেড়াতে আসে সেটা। বাট যুগের চাহিদা, মানে ভাইরালটাকে এখন সবাই খুব বেশি মানে মাতামাতি করছে। ঠিক আছে, নিজের পরিচিতির জন্য। হ্যাঁ, আমরা কিন্তু ইউটিউব থেকে ভালো ভালো সিঙ্গার পেয়েছি, আবার অনেক সিঙ্গাররা কিন্তু এখন ফেসবুক থেকে উঠে আসছে। তাদের প্রথম কাজটাই হয়তো বা ফেসবুকে তারা প্রকাশ করেছিল এবং সেটা এখন তারা ভালোভাবে কাজ করছে। তবে ভাইরাল গানগুলোকে কিন্তু আমরা খুব বেশি দিন পাই না। ভাইরাল তো হবে যদি লোকের ভালো লাগে, মানুষের ভালো লাগে, দর্শক শ্রোতার ভালো লাগে, সেটা ভাইরাল হোক, সেটা তো খুশির ব্যাপার। কিন্তু পাশাপাশি খেয়াল রাখতে হবে অনেক ভালো গানও আসছে। মানে সবাই না কেমন যেন একটু অস্থির, খুব অস্থিরতা কাজ করছে এবং অনেক ভালো গান ঢেকে যাচ্ছে আর কি। সত্যি তাই। আপা, সোশ্যাল মিডিয়া তো ব্যবহার করা হয়, এখন সবাই সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত। তবে সোশ্যাল মিডিয়াতে দর্শকদের অনেক রকম রিয়াকশন পাওয়া যায়, ভালো খারাপ মিলিয়ে, এবং অনেক উড়ো খবরও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে সোশ্যাল মিডিয়া একদিকে ভালো, আরেকদিকে মানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। সব কিছু নিজের কাছে,
আমাকে একটু সামলে নিতে হবে আর কি, আর ইগনোর করতে হবে, নেগেটিভ বিষয়গুলো ইগনোর করতে হবে। আর যারা বলে তারা এমনিও বলে অমনিও বলে। তবে মানসিকভাবে আসলে কতটুকু ইগনোর করা যায়, একজন শিল্পী হিসেবে মানসিকভাবে কতটুকু প্রভাব পড়ে যদি তার নেগেটিভ সাইডে চলে যায়? আসলে ওটা হয় কি, ওটা সে যখন বলে তখন যে কেউ না কেউ তো একজন বলে, তখন অনেক সময় অনেক কিছু সত্য থাকে, এটাও সত্য। আবার অনেক সময় কিন্তু পুরোটা সত্য থাকে না, ওখানে কিছু একটু বাড়ানো থাকে, 3কে 4 করা হয়, 4কে 5 করা হয়। আবার অনেক সময় এমনও হয়েছে যে ওটা নাই তার মধ্যে, কিন্তু তারপর ওইটা হচ্ছে। তো আমাদের এখন মনে হয় যে এখন সময় না, আমরা সবাই ফেকটাকে আমরা খুব বেশি শো অফ, মানে খুব বেশি আমরা ফেকটাকে মনে হয় আমরা মেনে নিচ্ছি। সত্যি তাই। আচ্ছা, বর্তমান সময় দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিজেকে প্রেজেন্ট করতে খুব বেশি পছন্দ করছি। আপনি যেটা বলছেন যে ফেক, এখানে ভালো দিকটার থেকে খারাপ দিকটা অনেক বেশি চলে আসে। এই যে ফেকনেসের কারণে আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু প্রতারিত হয় শিল্পীদের কাছ থেকে। একজন শিল্পী হিসেবে আপনার কিন্তু অনেক দায়বদ্ধতা থেকে যায় দর্শকদের কাছে, যারা নতুন কাজ করছে তাদেরকে আসলে আপনি কি অ্যাডভাইস দিবেন আপনার জায়গা থেকে? আমি আসলে বলতে চাই কি, ভালো গান করুক, কভার সং করুক, সেটা ভালো করেই করুক, কিন্তু মন খারাপ করতে না যে আমার গানটা ভাইরাল হলো না। ওই যে ভাইরালটা এত বেশি জনপ্রিয় এখন, আমার গানটা যতজনই শুনুক বলে যদি ওই 20 জনের থেকে 10 জন বা 5 জন বলে যে অনেক ভালো হয়েছে, ওইটাই সার্থকতা। এভাবেই বাকি কাজগুলো করতে হবে, মানে আগ্রহটা এভাবেই বাড়বে, আগ্রহটা কমে যাবে না। এটাই মাথার মধ্যে রাখলে ভালো ভালো কাজগুলো করা যায়। আসলে মাইন্ড সেটআপটা সবথেকে ইম্পর্টেন্ট। সত্যি মেন্টালি তাকে একটু রেডি থাকতে হবে যে সব গান আবার ভাইরাল হবে না, সব গান সবার কাছে পৌঁছাবে না, নাও পৌঁছাতে পারে। হ্যাঁ, যে কজনের কাছে, কারণ গান বোঝার মানুষ যে সবাই তা কিন্তু না, কান সবার ভালো থাকে না। আসলে সবাই তো সবকিছু বুঝবে না বা সবাই সবকিছু জানবে না, সেটাই মেনে নিতে হয় আর সত্যি আমাদের তাই মেনে নিতে হবে। অনেক গল্প জমা ছিল, কিছুটা হয়েছে, আরো অনেকটা গল্প করা বাকি ছিল। আজকে সময় স্বল্পতার কারণে আসলে আমাদেরকে বিদায় নিতে হবে, আজকে অনেক গল্প করা হবে না। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা হিউজ ফ্যান ফলোয়ার্স আছেন, তাদেরকে কি বলে যাবেন? অনেক 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 ধন্যবাদ এটিএন বাংলাকে, কারণ আমার প্রথম অ্যালবাম যখন থেকে মানে রিলিজ হলো, তখনই যে প্রথম গানটা ধার ধাইনা পাড়াপড়শি, এই এটিএন বাংলার এত সাপোর্ট আমি পেয়েছি, মানে টিভি ছাড়লেই মনে হতো যে তখন ওই ধার ধাইনা গানটা বাজতেছে, এবং আমাকে অনেকে বলতো, যেখানে যেতাম খালি বলতো গানটা দেখতে পাচ্ছি। আমি আসলে অনেক 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 হ্যাপি এটিএন বাংলার কাছে। আজকেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজনে, এবং আমাদের প্রডিউসার আমাদের নন্দিতা আপা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি অনেক অনেক হ্যাপি। এবং তাশিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলার পুরো টিমকে অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং এটিএন বাংলার যিনি মেন কর্ণধার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি হয়তো দেখছেন অথবা দেখছেন না, বা পরে দেখবেন। আর আমার ফ্যানদের জন্য একটা কথাই থাকবে যে তোমরা যাদের গান ভালোবাসো, সবসময় তাদের গান যদি ফলো করো, বেশি বেশি করে শুনবে এবং সমালোচনা করবে, শুধু ভালো বলবে না, তাতে আমাদের ক্ষতি হয়। ভালো কিছু আমরা এগোতে পারি না ভালো কিছু করার জন্য। আর আমার সায়রা রিজার অনেক অনেক নতুন গান দারুণ দারুণ আসছে আমার ইউটিউব চ্যানেল সায়রা রিজা মিউজিক লাউঞ্জে, তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, তবে আয়োজন শেষ করবো আপনার গান শুনে। সুপ্রিয় দর্শক, দারুণ একটা সময় কাটালাম। এই সময়ের সঙ্গী হিসেবে আমার সাথে যারা ছিলেন মিউজিশিয়ানস, তাদেরকে যদি পরিচয় করিয়ে না দেই তাহলে কিভাবে হয়? সুপ্রিয় দর্শক, আমার সাথে মিউজিশিয়ান যারা ছিলেন তারাও কিন্তু লেজেন্ড, তারা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে পরিচয় তৈরি করে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমার সাথে বেস গিটারে ছিলেন রিচার্ড কিশোর, ড্রামসে ছিলেন পুলক, লিড গিটারে ছিলেন এমিল মুরসালিন, এবং কিবোর্ডে ছিলেন কাইয়ুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দারুণ কিছু গান শুনলাম, আরও একটি গান শুনবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তার আগে আমি সামিয়া এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর যারা আমাদের প্রোগ্রামটি মিস করেছেন, পরবর্তীতে ইউটিউবে দেখতে ভুলবেন না, এটিএন মিউজিক সার্চ করলেই পেয়ে যাবেন। কোন গানটি থাকছে আমাদের জন্য? আবারও আমার একটি মৌলিক গান, এটা আসলে একটা মুভি সং, যৌথ প্রযোজনায়, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। গানটার নাম হচ্ছে পাঞ্চুন, ছবির নাম হচ্ছে চক্কর।
বাহ, দারুণ। গানটার কথা এসকে দীপ এবং টিউন এবং কম্পোজিশন করেছেন শাহরিয়ার রাফাত। দারুণ, শুনবো। গোড়ায় কেটে আগায় জল এমন পড়া কপাল কোকিলার কাওয়া ডাকে চালে মনের গঙ্গে বাইতে না উজাড় করলাম পাড়া গাও পানি পানা কোনো মিশে হালে শীতের কথায় ওম ধরে না জৈবন খাইলো বাঘে আমি শুন খাইয়া গাল পুড়াইছি তুই দেখলে ডর লাগে আমি শুন খাইয়া গাল পুড়াইছি তুই দেখলে ডর লাগে তুলসী বনের বাঘরে বন্ধু খোলা জলে মাছ শিকার আমার চারে গরম চায়ে হালকা একটু করা লিকার তুলসী বনের বাঘরে বন্ধু খোলা জলে মাছ শিকার আমার চায়ের গরম চায় হালকা একটু করা লিকার শায়েদে না পাচ্ছে আবার পাড়া পুরসি জাগে আমি শুন খাইয়া গাল পুড়াইছি তুই দেখলে ডর লাগে আমি শুন খাইয়া গাল পুড়াইছি তুই দেখলে ডর লাগে সময় গেলে হয় না সাধন বুঝলো না রে আজ মন মেঘে মেঘে যায় রে বেলা কি রেখে কি করি এখন সময় গেলে হয় না সাধন বুঝলো না রে আজ মন মেঘে মেঘে যায় রে বেলা কি রেখে কি করি এখন একা দোকা খেলি আমি পারা কিনা দাগে আমি শুন খাইয়া গাল পুড়াইছি তুই দেখলে ডর লাগে আমি শুন খাইয়া গাল